তোমাকে আমি আর এক মুহূর্ত সুযোগ দেব না। আমি এই মুহূর্তে গিয়ে সোহেলের সব কথা ফোন করে বলে দেব। এই কি বললি? সোহেলকে সবকিছু বলে দিবি তাই না? আমরা বেঁচে থাকতে তুই আমাদের কথা সোহেলকে বলবি আর সেটা আমরা মেনে নেব? কোনোদিনও না। রাসেল, ওকে ধরো। কি হলো, চুপচাপই থাকবা না কিছু বলবা? তোমাকে দেখলে না কেমন জানি আমার মানে কথা বলতে ইচ্ছা করে না, খালি তোমাকে দেখতে ইচ্ছা করে। শুধু দেখলে কি হবে, আর কিছু করতে হবে না? আসছি তো অনেক কিছু করার জন্যে, বুঝছো, করব। তার আগে তোমার সঙ্গে দুটো কথা বলে নেই। শোনো, আমি না মানে কি বলবো, কিভাবে লজ্জার কথা বললি বোঝাই তো, মানে বেকার মানুষ, তোমাকে আর কি মুখ ফুটে বলবো। আমার না কিছু টাকা দরকার ছিল। এই কথা বলতে এত ভঙ্গিমা করতে হবে তোমার? এই কথা ডিরেক্টলি বললেই তো পারো যে তোমার কিছু টাকা লাগবে। আর আমার টাকা মানেই তো তোমার, তাই না? আর আমার যা কিছু আছে সবই তোমার। আচ্ছা, একটা কাজ করি, বেশি সময় নষ্ট না করে দরজাটা লাগাই দিয়ে আসি। আমি তো ওইটাই তোমাকে বলতে চাচ্ছি যে সে কখন থেকে এসে গল্প করতেছ, কিছু করতে হবে না। আমি দরজাটা লাগাই দিয়ে আসি, বলে তোমার শাশুড়ি আবার কখন যে রুমের মধ্যে ঢুকে পড়বে, মনে করে যে দেখে ফেললে মান ইজ্জত সব চলে যাবে। আচ্ছা, আমি দরজাটা লাগাই দিয়ে আসি। আচ্ছা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে বুঝছো, আর এই কথাটা আমি সোহেলকেও বলছি। তোমাকে এই প্রতি মাসে এত খরচ দেওয়ার চাইতে তোমাকে ব্যবসার জন্য অনেকগুলো টাকা দেই, তাহলে তুমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করলে এই প্রতি মাসে আমার থেকে তোমার আর হাত পেতে টাকা নিতে হবে না। সোহেলকে আমি বলেছি যে আগামী মাসে আমার 3 লক্ষ টাকা লাগবে, খুব দরকার। ও তো আমাকে এত প্রশ্ন করে না, ও বলেছে 3 লক্ষ কেন, যা চাবা তোমাকে তাই দেব। তুমি আমার মনের কথা বুঝলা কি করে? আমি কিন্তু এই মাত্র তোমাকে কথাটা বলতে চাইছিলাম। যাই হোক, আচ্ছা, তোমার গহনাপাতি বিক্রি করে কত হইতে পারে? শোনো, সোহেলের থেকে কিছু টাকা নিব, আর আমার গহনাপাতি বিক্রি করলে প্রায় 10 লক্ষ টাকার মতো হবে। আর এই 10 লক্ষ টাকা দিয়ে তোমার একটা ব্যবসা খুব ভালোভাবেই হয়ে যাবে। ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, আমি দরজাটা লাগাই দিয়ে আসি। ঠিক আছে, যাও। কি হলো, তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? দরজা লাগাইতে কি এত সময় লাগে? কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? ওইখানে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন মূর্তির মতো? এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করতেছি, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? চলো, তোমার দরজা লাগাতে হবে না, আমি লাগিয়ে দিচ্ছি। চলো ভিতরে চলো। আম্মা, আপনার দুটো পায়ে পড়ি আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। বোমা, সি 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 সি, আমার সাওয়ালরা প্রবাসে থাকে আর তুমি আমার সাওয়ালের ঘরে অন্য একটা পরপুরুষ ঢুকায়ে, সি, আমার মুখে আনতেও খুব লজ্জা করতেছে। আজ কিছুদিন ধরে তোমার আচার আচরণ চলাফেরা আমার সন্দেহ হচ্ছে, আর সেই সন্দেহটাই সত্যি হয়ে গেল। আচ্ছা বোমা, আমার সাওয়ালরা প্রবাসে থাকে, আমার সাওয়ালরা তোমার কত বিশ্বাস করে ভালোবাসে। প্রত্যেকটা প্রবাসী বাড়িতে তার মায়ের নামে অ্যাকাউন্ট খুলে যায়, তার মায়ের নামে টাকা পয়সা পাঠায়, কিন্তু আমার সাওয়াল তোমার নামে অ্যাকাউন্ট খুলছে।
তোমার নামে অ্যাকাউন্টে টাকা পাঠায়, তোমার নামে জমি জমা রাখে। আমার সাওয়ালটা তোমাকে কত বিশ্বাস করে, আর তুমি আমার সাওয়ালের বিশ্বাসের এইভাবে অমর্যাদা করতে পারলা? আমার সাওয়ালের ভালোবাসাটা তুমি এইভাবে নষ্ট করে দিলা। আম্মা, আর বলবেন না আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। আমি স্বীকার করছি আম্মা যে আমি একটা ভুল করে ফেলছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন আম্মা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর জীবনে কোনোদিনও কোনো পুরুষের সঙ্গে কথা বলবো না। আমি যেমন আগে আপনার ছেলেকে ভালোবেসেছি, ঠিক ততটাই ভালোবাসবো। আমি আর কোনোদিনও আপনাদের বিশ্বাস নিয়ে খেলবো না আম্মা। আম্মা, তবুও আপনি ক্ষমা করে দিন। আপনারা যদি আমাকে এ বাড়ি থেকে বের করে দেন, আমি কোথায় যাব? আর আমাকে ছাড়া তো আপনার ছেলে পাগল হয়ে যাবে। আমিও আপনার ছেলেকে ছেড়ে থাকতে পারবো না আম্মা। এইটুকু যদি তুমি বুঝতা যে আমার সাওয়াল তোমাকে ছাড়া পাগল হয়ে যাবে, তাহলে তুমি আমার ছেলের জায়গাটা অন্য পরপুরুষকে কি করে দিলা? আমার ভাবতেও তো লজ্জা হচ্ছে। আচ্ছা বৌমা, আমি তো তোমাকে কোনোদিন অমর্যাদা করিনি, অসম্মান করিনি। সব সময় তোমাকে আমি আমার মাথায় করে রাখছি, যেন তুমি বুঝতে না পারো আমি তোমার শাশুড়ি। তোমার যেন মনে হয় তুমি তোমার মায়ের কাছে আইসাও। কিন্তু এটা কি করলা? আজকে আমার সমস্ত ভালোবাসা তুমি নষ্ট করে দিছো। আমার ছেলেকে আমি কি জবাব দেব যে সোহেল, তুই যে এই আমানত আমার কাছে গচ্ছিত রেখে গেছিস, সেই আমানত আমি রক্ষা করতে পারিনি। তুই আমাকে মাফ করে দে। বোমা, অনেক হয়েছে, আমি সব কিছু সোহেলের কাছে বলে দেব, না হলে এর বড় খেসারত আমাকে হয়তো দিতে হবে। আমার ছেলেটা খুব কষ্ট পাবে। তুমি এটা কি করলা বৌমা? আমার সংসারটা ধ্বংস করে দিলা। আমার ছেলের কষ্টের টাকা পয়সাগুলি তুমি এইভাবে নষ্ট করতেছো। আম্মা, আপনি তো নিজেই বলছেন আপনার ছেলে অনেক কষ্ট পাবে। তাহলে আপনি যদি এগুলো বলেন, আপনার ছেলে যদি কোনো ক্ষতি হয়ে যায়, তখন কি হবে? আম্মা, আপনার কাছে আমি হাত জোর করে বলছি, আমি আপনাকে বলছি আমি আর কোনোদিনও এরকম করব না। আপনি আমাকে শেষবারের জন্য একটা সুযোগ দিয়ে দেখেন। আমি কোনোদিন আর সোহেলের মনে কষ্ট দেব না, আপনার মনে কষ্ট দেব না। আমি যা করছি আমি ভুল স্বীকার করছি। আপনি আমাকে শেষবারের জন্য ক্ষমা করে দিন আম্মা। বোমা, প্রত্যেকটা মানুষের একটা করে সুযোগ দেওয়া উচিত, তাই তোমাকেও আমি একটা সুযোগ দিচ্ছি। আমি তোমার কাছে আশা করব তুমি এই সুযোগটাকে ভালো কাজে লাগাবে, নিজেকে সংশোধন করবা। বোমা, তুমি যখন আমার কাছে ক্ষমা চাইছো, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। আমি সোহেলের কাছে কিচ্ছু বলবো না, কিন্তু আশা করব তুমি নিজেকে বদলাবে, আর কখনো কোনো পরপুরুষের সাথে সম্পর্ক রাখবে না। বুড়ি, তুই কি ভেবেছিস এত সহজেই আমি তোর কাছে নত হয়ে যাব? কোনো দিনও না। রাসেল আমার ভালোবাসা, রাসেল আমার সুখ, রাসেল আমার শান্তি। আমি রাসেলের জন্য সব কিছু করতে পারি। আরে এইটুকু তো তোকে বোঝানোর জন্য নাটক করলাম, আর তুই আমার নাটককে সত্যি সত্যি মনে করলি। যাক, ভালোই হলো। এখন তুই আমাকে অগাধ বিশ্বাস করবি, আমিও তোর কাছে বিশ্বাসী বউ হিসেবেই থাকবো। কিন্তু তুই আমার উপরের বিশ্বাসীটা পাবি, কিন্তু আমার মনের ভেতর যা আছে তা আমি একমাত্র রাসেলকেই বোঝাবো, তোকে না। না, এত দেরি কেন রেখে জন্যে? তাড়াতাড়ি আসবে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার আসুক, তারে আমি প্রেম শিখাবো। আইসাও। তোমাকে আমি কি বলেছি যে তুমি আপাতত আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে না? তারপর কেন এসেছো? আরে তোরে না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদেশে
রইলা রে দয়াল চান। তোমার এসব প্রেম তুমি রাখো, সেই দিন তো ধরা খেয়ে আমাকে রেখে চলে আসছিলা। তুমি কি জানো আমি কত বড় বিপদ থেকে বেঁচেছি? শাশুড়ির পা ধরে ক্ষমা চেয়েছি আর বলেছি যে আমি আর কখনো এসব কাজ করব না। আপাতত তো কয়েকদিন ওই বুড়িটাকে বোঝাতে হবে যে আমি আর এসব প্রেম প্রীতি করছি না। এখন যদি সে আবার আমাদের দুজনকে দেখে ফেলে তাহলে আমাদের আমও যাবে ছালাও যাবে। শোনো, ওই আমসালা যাওয়ার আগেই চলো আমরা চলে যাই, ভেগে যাই। তুমি পাগল হইছো? হ্যাঁ, তোমার সাথে আমি পালিয়ে যাব? যার কোনো ইনকাম নেই, কিছু নেই। তুমি চলো কার টাকায়। সোহেল প্রবাস থেকে যে টাকা পাঠায় ওই টাকা আমি তোমাকে দেই, সেই টাকা নিয়ে তুমি ফুটানি করো। আর তুমি আমাকে নিয়ে চলে যাবা। আমাকে নিয়ে যাওয়ার পর তুমি আমাকে খাওয়াবা কি? তোমার কি কোনো অ্যাবিলিটি আছে আমাকে খাওয়ানোর? তা অবশ্য কথাটা খারাপ কেউ নেই। তাইলে আমারও তো তোমাকে ছাড়া ভাল লাগে না, তোমার তো বোঝা লাগবে এই বিষয়টা। শোনো, আমি সবই বুঝি। তুমি আমাকে ছাড়া থাকতে পারো না। তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া থাকতে পারি? আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না। কিন্তু এখন যদি আমি তোমার সাথে পালিয়ে যাই তাহলে তুমিও কোনো কাজকর্ম করো না, আমাকে খাওয়াতে পারবে না। তখন আমাদের অভাবে দিন পার করতে হবে। তুমি আমাকে আর একটু সময় দাও। সোহেল টাকা পয়সা পাঠাক, আর কিছু টাকা গোছাই নেই। যখন আমাদের অনেক টাকা পয়সা হয়ে যাবে তখন আমরা ওই টাকা নিয়ে চলে যাব, যেন তোমার আর পিছু ফিরো তাকাতে না হয়। তুমি ওই টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করলা, তখন আমাদের দিন খুব ভালোভাবে যাবে। এইটি হচ্ছে বড় সমস্যা দেশে, বুঝছাও? এই বেকারত্ব সমস্যা। এই দেশে কত শিক্ষিত মানুষ বেকার হয়ে সারে, মনে করো যে চাকরি বাকরিও পায় না, আর এদিক দিয়ে মনে করো যে ভালো ভালো মেয়েরা বুড়ি হয়ে যায়, ওরা বিয়েও হয় না। যাই হোক, সত্যিটা তুমি ভালোই দিছে। আও একটা কাজ করো তাহলে, টাকা পয়সা এই মাসে কি টাকা পাঠাইছে? এই মাসে এখনো টাকা পাঠাইনি, তবে 2-1 ভিতর পাঠানোর কথা। আচ্ছা, যাই হোক, এর মধ্যে টাকা পাঠাইলে তুমি কিছু টাকা আমাদের হাত খরচের জন্য সাইড করে রেখে দেবা, আর কিছু টাকা আমাদের সঞ্চয়ের জন্য রাখবা। এই নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আরেকটা কথা, তুমি আমার সাথে এভাবে দেখা করো না। তুমি তো বুঝতে পারছো যে বাড়িতে একটা অশান্তি চলছে। আমি চাই না নতুন করে আবার কোনো অশান্তি সৃষ্টি হোক। আমার শাশুড়ি যদি এবার দেখে ফেলে তাহলে আমার বিশ্বাস সব কিছু সোহেলকে বলে দেবে। আর সোহেলকে বলা মাত্রই সোহেল কী করবে জানো? আমাকে ওই বাড়ি থেকে বের করে দেবে। আমার হাতে কোনো টাকা পয়সা থাকবে না। তখন তোমাকে আমি চালাবো কী করে? আর তোমার সাথে যে পালিয়ে যাব, তুমি আমাকে খাওয়াবা কি সেটা তো বুঝতে হবে। তাহলে একটা কাম করো, ওই তোমার বাড়িতে যখন যাবে পারতেছি না, আবার ঝোড় জঙ্গলেও সমস্যা, চলো না রাজুর ফ্ল্যাটে যাই। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, আমাকে এমনিই আমার শাশুড়ি সন্দেহ করে। এখন আমি যদি বাড়ি থেকে বের হই অবশ্যই আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাবে যে কই যাচ্ছ, কেন যাচ্ছ। এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তখন ধরা খেয়ে যাবো। শোনো, কয়টা দিনই তো, বেশি না। আর সপ্তাহখানিক গেলেই ওই বুড়ির মনটা আমি যদি জয় করতে পারি তাহলে বুড়ি আর আমাকে সন্দেহ করবে না। তখন তুমি ঠিক আগের মতোই আমার রুমে যেতে পারবা। আমার দেরি সহ্য হচ্ছে না। আচ্ছা যাই হোক, যেভাবে হোক একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো, বুঝছো? সব কিছু তুমি আমার উপর ছেড়ে দাও। কিভাবে তোমাকে আমার বাসায় নিয়ে যেতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। শোন না, হ্যাঁ, ওই বুড়ির চোখ ফাঁকি দিয়ে এই সময়টা থাকা খুবই কষ্টদায়ক। কারণ ওই বুড়ি সবসময় আমাকে নজরে রাখে যে আমি কোথায় যাচ্ছি, কি করছি। তোমার সাথে তো আমি ঠিক মতো ফোনে কথাই বলতে পারছি না। আজকের মতো আমি আসি, পরে আবার কথা হবে। আমি আসি। আচ্ছা। না, আজকেও শালা কামটা করে পারলাম না। ভাইজান, আমি এখন কি করব? আমার তো এসব আর ভালো লাগতেছে না। আমার বৌমা আমার সওয়ালের অবর্তমানে আমারই বাড়ি অন্য পরপুরুষ নিয়ে এসে ফষ্টি নষ্টি করে, আমার সওয়ালের ঘরে অন্য পরপুরুষ ঢোকায়। আমি দেখিও না দেখার ভান করে থাকি। ভাইজান, আমার সওয়াল প্রবাসী এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে আমার বৌমা কামা একটু সুখে রাখার জন্যে, আর সেই বউ কিনা এরকম কাজ করতেছে, অন্য পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখতেছে। আমার সওয়ালের আমানত
আমি মনে হয় রক্ষা করতে পারলাম না ভাইজান। আমি আমার সওয়ালে কি জবাব দেব কোন? কে রে, তুই এসব কি বলতেছিস? ভাইজান, আমি যা বলতেছি সব একদম সত্যি কথা। আমি বৌমাকে অনেক করে বোঝাইছি, কিন্তু বৌমা বোঝে না। আমি কি করব কোন? এই যে আমি আসি তোরে বাড়িতে, বৌমা তো আমার সাথে খুব ভালো ব্যবহার করে, আমার হাতে কোনো দুর্ব্যবহারও করে না, অথচ বৌমার মধ্যে এই সব নোংরামি। ও ভাইজান, হোক দেখে বোঝার জো নাই যে ওর পেটে পেটে কি চলতেছে। এমনি খুব ভালো, কিন্তু ক্যারেক্টারের দিক দিয়ে একদম ভালো নেই ভাইজান। আমার সওয়াল যদি এইসব জানতে পারে, আমার সওয়ালের যদি একটা কিছু হয়ে যায়, আমি বাঁচব না ভাইজান। এটা শোন, তুই বলতেছিস যে বৌমাকেও এইরকম কর্ম করে বেড়াচ্ছে, আবার ছেলের কাছে যদি না বলিস, বৌমা যদি আস্তে আস্তে এইভাবে যদি পরপুরুষের সাথে ভাড়া যদি চলে যায়, তখন কি হবে? আমি কই তার চাইতে এই খবরটা ছেলের কানে তুই দিয়ে দে। ভাইজান, আমার ভিতরে যে খুব ভয় করে ভাইজান। আমার সোহেলটা যদি আমি কিছু কই, আর আমার সোহেল তো টেনশনে প্রবাসে থাকবে না ভাইজান। এত কষ্ট করে আমার সোহেল এই প্রবাসে পাঠাইছি, আমার সোহেলের কত আশা ভাইজান। ওখান থেকে টাকা পয়সা ইনকাম করে এসে দেশে মিল কারখানা তৈরি করবি, এলাকার সালপালে কর্মসংস্থানের ব্যবস্থা করবি। ওর সব স্বপ্ন তো নষ্ট হয়ে যাবে ভাইজান। এই জন্যে আমি সোহেলে কিছু কই না ভাইজান। বেটার বুক আমি খুব ভালো করে বোঝাইছি, দরকার হয় আরেকবার বোঝাবো। বোঝানোর পরে যদি বুঝ না মানে, তখন না হয় সোহেলে বলি দেব। আর তাছাড়া চাচ্ছি না ভাইজান আগেই সোহেলেকে আমি কিছু কই। আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে আমি সহ্য করে রয়েছি। আমি না পারি ভাইজান, আপনি খবর দিছি কথাগুলি কোয়ার জন্যে। তবে তুই যে সিদ্ধান্ত লিছু এটাও চলে, তুই ভালো করে বুঝা। যদি বৌমা না বোঝে, বাধ্য হয় সোহেলকে খবরটা দিয়ে দেবো যে বৌমা কিন্তু এইসব দুর্ব্যবহার করতেছে, তুই তাড়াতাড়ি দেশে চলে আয়, তোর এই স্বপ্ন টপ্ন বাদ দিয়ে থো। হ ভাইজান, আপনার কথাই শুনি। কারণ বৌমা জানেন, আমার না হাত ধরে কথা দিছে, আমার পা পর্যন্ত ধরেছে। কইছে আম্মা, আমি এরকম কোনো কাজ আর কোনো দিন করব না, দেখি ও আর অন্যায় করে কিনা। যদি অন্যায় কাজগুলি না করে, তাহলে তো আর বলার প্রয়োজন হইল না। ভাইজান চলেন, বাড়ি চলেন, আপনিও একটু বৌমাকে বোঝাবেন। হ্যাঁ, আমিও বৌমাকে বোঝাবো, চল। চলেন। কি ব্যাপার, সারা বাড়ি বাগ বাগিচা তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো জায়গায় তো বোমা নাই। পাড়া প্রতিবেশীর বাড়িও খোঁজা হয়ে গেল, সেসব বাড়ি তো নাই। বোমা গেল ডাকই। আমার তো খুব ভয় ভয় করতেছে। ব্যাংকে যে যাবে না, ব্যাংকের দিন তো কালকে টাকা তুলে নিয়ে আইছে। হ্যাঁ, হায় আল্লাহ, আমি আবার যা সন্দেহ করতেছি সেটা না তো। আমার সন্দেহ কি ঠিক হয়ে গেল? না, এক মুহূর্ত এই জায়গায় দেরি করা চলবে না। আজকে আমি হাতে নাতে ধরবো। दिल ना दिया दिल ना लिया तुम बोलो ना बोलो क्या किया। আচ্ছা, হ্যাঁ এসেছি। এত দেরি করো কি জন্য? তুমি জানো না যে বাড়িতে একটা বুড়ি আছে, ওই বুড়িকে ট্যাগেল দিয়ে বুড়ির চোখ ফাঁকি দিয়ে তারপরে তো আসতে হবে, তাই না? তা ঠিক। আচ্ছা যাই হোক, শোনো তো, প্রবাস থেকে কয় টাকা পাঠালো? কয় টাকা পাঠিয়েছে এসব চিন্তা তোমার করতে হবে না। তুমি আমার থেকে যা চেয়েছো তা পাবা কিনা সেই চিন্তা করো। আচ্ছা, আমি যা চাইছি সেটুকু পাইলেই হইল, আর বেশি কিছু দরকার নেই। এই যে তোমার টাকা। ওয়াও, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? ঠিক আছে, ওয়েলকাম।
হয়েছে? ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আরে যাইও না, শোনো, তোমার মানে কি বলবো, একটু কাছে করতে ইচ্ছে করছে, তুমি বোঝো না। তুমি কি পাগল হইছো? এরকম খোলাখুলি জায়গায় কেউ কাউকে কাছে টেনে নেয়? পরে আসবো, পরে কথা হবে। না না, বোমা, তুমি এই কাজটা করতে পারলে? সি, আমার না তোমাকে দেখে লজ্জা হচ্ছে যে আমি কাক সুযোগ দিছি ভালো হওয়ার। বোমা, আমি জানতাম যে কাউকে যদি সুযোগ দেওয়া হয় সে নিজেকে ভালো করার চেষ্টা করে, সংশোধন করার চেষ্টা করে। আর তুমি কি করলা? সেই সুযোগের সব ব্যবহার করলা। তুমি আমার হাতে ধরে পায়ে ধরে মাপ চাইছো। কি কইছো? যে আম্মা, এই ধরনের নোংরা কাজ আমি আর করব না, আমি পরক্রিয়ায় আর লিপ্ত হব না। আপনি আপনার ছেলে কিচ্ছু বলেন না। আমি ভাবেছিলাম আমার বেটার বউ বুঝি আমার হাতে পায়ে ধরে মাপ চায় নিজেকে সংশোধন করবে। না, আমার বেটার বউ তো সেই মানুষই না। তোমাকে দেখে মনে হচ্ছে কি আমার এই হাতটা দিয়ে যদি ঠাস ঠাস করে চড়াতে পারতাম তাহলে আমি একটু শান্তি পাইতাম। আরে তোমার এই নোংরা কাজ কারবারের কথা আমি আমার বেটাটা বলি নাই, যে আমার বেটাটা কষ্টে যদি প্রবাস থেকে চলে আসে কিন্তু আমার বেটাটার একটা দুর্ঘটনা ঘটে যায় তখন আমার কি হবে? আমার একটা মাত্র বেটা, আমার বেটার কিছু হয়ে গেলে আমি তো বাঁচবো না। কিন্তু তুমি ঠিক সেই সুযোগটাকে কাজে লাগাইছো। তোমার কিসে কমতি ছিলি কত দেখি? আমার সোহেল প্রবাস থেকে তুমি যখন যা চাইছো ওই দূর প্রবাস থেকে কুরিয়ার করে সব কিছু তোমার পাঠাই দিছে। তুমি যদি ফোন দিয়ে কইছো সোহেল আমার 10,000 টাকা লাগবে, আমার ছেলে 8 পিস কিচ্ছু ভাবেনি, টাকা সঙ্গে সঙ্গে পাঠাই দিছে। আমার সাওয়াল প্রবাসে হাড় ভাঙা কষ্ট করে খায়ে না খায়ে দেশে টাকা পাঠায় যে ও দেশে একটা কাজ করবি। কিন্তু তুমি কি করলা? সেই সব টাকা পয়সা নিয়ে এসে এই বদমাইশ লম্পট সাওয়ালটা দিয়ে দিচ্ছ। আর শুধু এখন তো না, তুমি এর আগে অনেক টাকা পয়সা এই সাওয়ালে খাওয়াইছো। আমি হিসাব দিতে চাইলে তুমি হিসাব দাও না। আমি তোমাকে জোর করিনি যে তুমি ইচ্ছা মতো চলো কিন্তু ভালো থাকো, আমার সাওয়ালটাকে ভালোবাসো। কিন্তু তোমার না আমার সাওয়ালের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। আর যদি তুমি আমার সাওয়ালেক ভালোবাসতা তাহলে এরকম একটা নোংরা সাওয়ালের সাথে তুমি পরক্রিয়ায় জড়াইতে না। কিন্তু আমি ভুল লোকে বুঝাইছি, ভুল লোকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝার মতো মেয়েই না। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমি আমার বেটা সব কথা বলে দেব এক্ষুনি, এই মুহূর্তে। না না আম্মা, আপনি সোহেলকে কিছু বলবেন না। আম্মা, আপনার কাছে আমি হাত জোর করছি, আপনি আমাকে শেষবারের জন্য ক্ষমা করে দিন। আমি আপনাকে এবার কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও এর সাথে কথা বলবো না। তবু আপনি আমার সংসারটা নষ্ট করেন না। এইসব কথা যদি সোহেল জানতে পারে, সোহেল আমার সাথে আর সংসার করবে না আম্মা। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে শেষবারের জন্য হলেও ক্ষমা করে দেন। ক্ষমা করব, তাও আবার তোমাকে? শুনেছি কুত্তার লেজে নাকি ঘি দিয়ে টানলেও কুত্তার লেজ সোজা হয় না। তুমি তো কুত্তার থেকে অধম। আরে তোমাকে তো সুযোগ দিছিলাম নিজেকে সংশোধন করার জন্যে, কিন্তু তুমি তা তো করনি। তুমি সেই সুযোগটা কাজে লাগায়ে আবার সেই নোংরা কাজগুলোর মধ্যে লিপ্ত হয়েছো। আর শোনো, তোমাকে আমি আর এক মুহূর্ত সুযোগ দেব না। আমি এই মুহূর্তে গিয়ে সোহেলের সব কথা ফোন করে বলে দেব। এই, কি বললি? সোহেলকে সব কিছু বলে দিবি তাই না? আমরা বেঁচে থাকতে তুই আমাদের কথা সোহেলকে বলবি আর সেটা আমরা মেনে নেব? কোনোদিনও না। রাসেল, ওকে ধরো।
করলা? একদম মেরে দিলা? একদম তো মরে গেল। ওগো, এখন এখন আমাদের কি হবে? আমরা কি করব ওকে নিয়ে? শোনো, চা হওয়ার হয়ে গেছে, তুমি চিন্তা করো না, আমি এর লাশটাকে গুম করার ব্যবস্থা করতেছি। আরে আমি তো লাশ গুম করার কথা বলছি না, আমি বলছি সোহেলের কথা। সোহেল যখন ফোন দেবে, ফোন দেওয়ার পরে বলবে যে তার মা কোথায়, তার মায়ের সঙ্গে কথা বলবে, তখন কি করব? তখন যদি সোহেল কোনোভাবে বুঝতে পারে, তাহলে আমাদের আমছালা সবই যাবে। শোনো, একটা কাজ করি, তুমি মানে এই মহিলাটা ঘরে শোয়ায় দাও, ঘরে শোয়ায় দেওয়ার পরে কান্নাকাটি করো, তারপরে মানুষকে বোঝাও যে ও স্ট্রোক করে মারা গেছে। এটা করব? এটা করলে কেউ বুঝবে না যে ওকে আমরা মেরে ফেলেছি? আরে না, কে বুঝবে, ও তো ঘরের মধ্যে শোয়াইছিল। ঠিকই বলেছো তুমি, তাই করতে হবে। তাছাড়া সোহেলকে বোঝাতে পারবো না। আর চলো আগে গিয়ে সোহেলকে ফোন দিতে হবে যে ওর মা স্টক করছে, তাছাড়া সোহেলও তো বিশ্বাস করবে না। চলো একে আগে ধরো। আখি, 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 সোহেল, আখি, কেমনে কি হয়ে গেল? আমার জীবনটা পুরাই নষ্ট হয়ে গেল আখি। সোহেল, আমিও তো কিছু বুঝতে পারলাম না। জানো, আমি মাকে কখনো অযত্ন করিনি। আমি সব সময় মাকে দেখে শুনে রাখছি। মা মারা যাওয়ার আগেও আমি মাকে নিজে হাতে খাওয়াই দিছি। তারপর মাকে ওষুধ খাওয়ালাম, তারপর মায়ের মাথায় হাত বুলিয়ে মাকে ঘুম পাড়িয়ে দিলাম। কিন্তু কে জানতো বলো যে মা ঘুমের ঘরে স্টক করবে? আমি যদি জানতাম, আমি মাকে একা একা থাকতে দিতাম না, মাকে আমি আমার কাছে রাখতাম। তুমি একবার আমার কথা ভাবো, আমি কি হতভাগ্য সন্তান। আমার মা মারা গেল, এক ফুটে মাটি দিতে পারলাম না, তার শেষ কাজটা আমি করতে পারলাম। যে মাকে ভালো রাখার জন্য ওই দূরপ্রবাসে এত কষ্ট করলাম, এত কষ্ট করে টাকা উপার্জন করলাম। তুমি জানো, যখন আমাদের অনেক অভাব ছিল, টাকা পয়সা ছিল না, আমি মাকে ভালো মন্দ খাওয়াইতে পারি না, মাকে ভালো কোনো পোশাক দিতে পারি না। কিন্তু এখন আমার কাছে অনেক টাকা পয়সা, কিন্তু আমার মাটাই চলে গেল। আমার মাটাকে আমি একটুকু সুখ দিতে পারলাম না। আমার সারা জীবন কষ্ট করে টাকা উপার্জন করে, এই টাকা কে খাবে বলো? এই টাকা আমি কি করবো? আমি এই টাকা কি করবো? ওগো, তুমি এভাবে আর ভেঙে পড়ো না। আসলে হায়াত মরণ সবকিছু তো আল্লাহর হাতে। আমার হায়াত যতদিন ছিল আম্মা বেঁচে ছিল, তুমি তো সেই দূর প্রবাসে থাকতা। মায়ের সঙ্গে তো তুমি থাকতে না, আমি তো মায়ের সঙ্গে থাকতাম। মায়ের দেখাশোনা, যত্ন আদি সবকিছু আমি আমার এই দুই হাতে করেছি। এখন আমি আর মাকে ছুঁইতেও পারবো না, তাহলে আমি কিভাবে সহ্য করবো সোহেল? আমি এই বাড়িতে কেমন করে থাকবো? বাড়িতে ঢুকলে মায়ের কথা মনে পড়বে, মায়ের ঘরে গেলে মায়ের স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠবে। আগে আমি কেমন করে থাকবো? আগে তুমি আর ভেঙে পড়ো না, অনেক দূর থেকে তুমি আসছো। চলো আগে রুমে গিয়ে একটু রেস্ট করো। এখন আর কান্নাকাটি করে কি লাভ বলো? যার চলে যাওয়া সে তো চলেই গেল, হাজার কাঁদলেও তো সে আর ফিরে আসবে না। আমি না, আমার মনকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। আমি ভাবতেই পারছি না আমার মা পৃথিবীতে নেই। দেখো, তুমি আর এভাবে কান্নাকাটি করো না। তুমি কান্নাকাটি করলে মায়ের আত্মা তো কষ্ট পাবে।
তুমি শুধু মায়ের জন্য দোয়া করো। আর তুমি যখন দেশে চলে আসছো, মায়ের জন্য তো দোয়ার মাহফিলের ব্যবস্থা করতে হবে। তুমি ভেঙে পড়লে এই কাজগুলো কে করবে বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। মায়ের জন্য দোয়া করা ছাড়া আমার তো আর কোনো পথ খোলা নেই। আমি মায়ের জন্য দোয়া করবো, মায়ের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করবো। চলো কি ভিতরে চলো। চলো। মামা, আমার কপালটা অনেক খারাপ যে মায়ের জন্য দূরপ্রবাসে এত কষ্ট করে টাকা উপার্জন করলাম, কিন্তু আমার মাকে সেই টাকা খাওয়াইতে পারলাম না। যখন আমার অভাব ছিল তখন আমার মা ছিল, আর এখন আমার অনেক টাকা কিন্তু আমার মা নেই। আমার মা তো চলেই গেছে। মার জন্য দোয়া করা ছাড়া তো আমার আর কোনো পথ খোলা নেই। তাই আমি বলছিলাম কি মামা, মায়ের জন্য একটা দোয়ার মাহফিল আয়োজন করতে চাই, আপনি সবাইকে দাওয়াত দিয়ে দেন। বাবারে ঠিক আছে, তোর মায়ের জন্য দোয়ার মাহফিল করবি, কিন্তু তোর মা যে মারা গেল এটা আমার বিশ্বাসই হয় না যে তোর মা কেমনে মারা গেল। মামা, আগে তো বলছে মা নাকি ঘুমের ঘরে স্ট্রোক করছে। বাপ, তোর মা ঘুমের ঘরে স্ট্রোক করছে আমি এটা বিশ্বাস করি না। কেননা এই যে তোর বউ তো পরকিয়া করে। কি বলতেন মামা? আমার বউ পরকিয়া করে মানে? আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। বাবারে, তোর কাছে তো যে বলবি সে তো নাই, কিন্তু তোর মা কিন্তু আমার কাছে সব কথাই বলেছে। মামা, আমার মা আপনাকে কি কি বলছে আপনি আমাকে বলেন, আসলে কি ঘটছিল? তোর মা একদিন আমাকে ডাকিয়ে পাঠাইলো, আমি আসলাম। তোর মা আমাকে কইল কি যে ভাইজান আমার বৌমা পরকিয়া করে। আমি বাধা বিঘ্ন করছি, কিন্তু সে আমার কাছে মাপ নিছে, পরবর্তীতে আর এ ধরনের কাজ করবে না। কিন্তু কেমন করে তোর মা মারা গেল? কিন্তু আমার বিশ্বাস হয় না বাবা যে তোর মা এমনি এমনি মরছে। তোর মা হয়তো কি কব বাপু, আমি কি কব আর, আমার মনে হয় বৌমা তোর মাকে মনে হয় মারিয়ে ফেলাইছে। মামা, আপনার কথা যদি সত্যি হয় আর আখি যদি পরকিয়া করে, আর যদি কোনোভাবে প্রমাণ হয় আখি আমার মাকে খুন করছে, তাহলে আখিকে আমি ক্ষমা করব না। আমার মাকে যেভাবে ও খুন করছে আমি ওকে ঠিক সেইভাবেই খুন করব। কিন্তু আগে আমাকে প্রমাণ খুঁজতে হবে, আগে আমাকে খোঁজ করতে হবে ও সত্যি আমার মাকে খুন করছে কিনা, আর আখি সত্য সত্যই পরকিয়া করে কিনা। মামা, এই কথাটা আমাকে যা বলছেন আর কাউকে বলার দরকার নেই। মামা, আপনি দোয়ার মাহফিলের আয়োজন করেন, আর আমি আখিকে চোখে চোখে রাখবো। আমি যেভাবে হোক খুঁজে বের করবই আমার মা কিভাবে মারা গেল। মামা, আপনি যান, হুজুরকে আগে দাওয়াত দিন। আচ্ছা বাবা, আমি হুজুরকে দাওয়াত দেই, আমি আয়োজনের কাজ শুরু করি। তুই এদিকে তুই খেয়াল কর, আখির দিকে কড়া নজর রাখ, দেখবি ঠিকই ধরা পড়ে যাবে বিষয়টা। ঠিক আছে মামা, তাহলে আপনি যান। আচ্ছা তুই হলে যা তাহলে। মামা যা বলে গেল আমার কাছে মনে হয় এটাই সত্য, কারণ আখির চলাফেরা কথাবার্তা বলা সব কিছুই সন্দেহজনক। আখির পিছনে আমাকে নজর রাখতে হবে, ও কখন কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা বলে, সব কিছু আমাকে খুঁজে বের করতেই হবে। জান, আমিও তোমাকে অনেক বেশি মিস করছি, তোমার থেকে বেশি করছি, কারণ তুমি তো জানো আমি তোমাকে ছাড়া আমার এই মনে আর কাউকে ঠাঁই দেই না। হ্যাঁ, এখন তো একটু কথা বলা কমই হচ্ছে, তুমি তো জানো যে সোহেল চলে আসছে, এখন সোহেলের সামনে তো তোমার সাথে কথা বলতে পারছি না, আর ও বাড়ি থেকে কোথাও যায়ও না যে তোমাকে আমি বাড়িতে ডেকে নিয়ে আসবো। কতদিন তুমি আমাকে ভালোবাসো না, আমিও তোমাকে ভালোবাসি না। তুমি জানো তোমার প্রতি আমার যে ভালোবাসা সোহেলের প্রতি তা বিন্দু পরিমাণও নেই। সোহেলকে তোমার সহ্যই হয় না, ও প্রবাস থেকে আসার পর থেকে। হ্যাঁ, আরে আমার কথা শোনো, ও প্রবাস থেকে আসার পর থেকে আমার
মাকে টাচ পর্যন্ত করতে পারিনি। আর কিভাবে টাচ করবে? সব সময় তো ওর মন খারাপই থাকে, ওর মায়ের জন্য ও অনেক কষ্ট পায়। তাই আমিও আর ওকে কিছু বলি না, যেটা তো আমারও একটা সুযোগ। আমি যদি ওর সাথে ভালো ব্যবহার করি, ওকে কাছে টেনে নেই, তারপরে যদি ও আমাকে টাচ করে, আমি এটা কখনোই মানতে পারবো না। আমি তো চাই যে আমার এই শরীরে শুধু তুমি স্পর্শ করবা, তোমার স্পর্শ ছাড়া কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। জানো কি হয়েছে? সোহেল যেদিন প্রবাস থেকে আসলো, সেই দিন আমি সোহেলকে জড়িয়ে ধরে অনেক কান্না করতেছিলাম যে তোমার মা ঘুমের ঘরে স্ট্রোক করে মারা গেছে। কিন্তু জানো, ও কিছুতে বুঝতেই পারলো না যে আমি আর তুমি মিলে ওর মাকে মেরে ফেলেছি। আচ্ছা, প্রবাসীরা কেন এত বোকা হয় বলো তো? দেখো সোহেলকে দিয়েই দেখো, ও প্রবাস থেকে আসার পরে আমি ওকে বুঝিয়ে বললাম যে ওর মা মারা গেছে, তাই বিশ্বাস করলো। একটাবারও কোথাও থেকে খোঁজ খবরও নিল না। আবার দেখো, আমার সাথেও কিন্তু খারাপ ব্যবহার করছে না। প্রবাসে যাওয়ার আগে ওর ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু আমার নামে করে গেল। ভালোই হয়েছে তাই না? প্রবাসীরা আসলেই বোকা, বিশেষ করে সোহেল একটু বেশিই বোকা। শোনো, এখন সোহেলের জন্য তোমাকে আমি আমার কাছে আনতে পারছি না, এতে তুমি মন খারাপ করো না। আমি সময় সুযোগ বুঝে ঠিক তোমাকে আমার কাছে নিয়ে আসবো। শোনো, সোহেলের ব্যাংক অ্যাকাউন্ট, টাকা পয়সা সব কিছু তো আমার নামে। এখন শুধু যদি এই বাড়িটা আমার নামে লিখে নিতে পারি, তাহলে আমার মতো রাজরানী হয়ে কেউ থাকবে না। তুমি একদম চিন্তা করো না। তুমি আমাকে আর একটু সময় দাও, তুমি আর একটু কষ্ট করো আমাকে দূরে রেখে, তারপরেই দেখবা আমাদের সুখ আর সুখ। আমাদের সুখ তখন কে আটকাবে বলো? আচ্ছা শোনো না, অনেকক্ষণই তো কথা বললাম, এখন রাখি। সোহেল আবার খোঁজাখুঁজি করতে পারে, বাড়িতে যদি না পায় আবার সন্দেহ করবে। ঠিক আছে সোনা, আমি তোমাকে আবার পরে ফোন দেব। ঠিক আছে, দিচ্ছি। আল্লাহ হাফেজ। কি ব্যাপার, তুমি আমার সঙ্গে দেখা করতেছো না কি জন্য? না, তুমি আর লেট করো না, আমি তোমার জন্য তো অপেক্ষা করতেছি। হ্যাঁ, আরে না রে ভাই, আসো, তুমি আসো। হ্যাঁ, সমস্যা নেই। তুমি বুঝতে পারতেছো না, তোমার সঙ্গে আজ 3 দিন দেখা নাই। হ্যাঁ, আমি বাগানে আছি, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসো কেন। আচ্ছা রাখি তাহলে, হ্যাঁ? তুই কি ভাবছিলি? হুম, তুই আমার মাকে খুন করবি, পার পেয়ে যাবি? আমার মাকে খুন করছিস আর আমার বউয়ের সঙ্গে পরকিয়া করিস। তাই আমি তোকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিলাম। খুনের বদলা খুন। সোহেল, তুমি তো আমাকে বললা যে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবা। হ্যাঁ, আমি তো তোমাকে নিয়ে ঘুরতেই যাচ্ছি। আমরা ঘুরছি না? ঘুরছো ঠিক আছে, কিন্তু এইটা তো সে জঙ্গলের পথ, এই দিকে কেন যাচ্ছ? এই এতদিন পরে প্রবাস থেকে আসছো, আমাকে নিয়ে না জানি কোনো পার্কে যাবা, রিসোর্টে যাবা, তা না গিয়ে এই দিকে পায়ে হেঁটে ঘুরবো নাকি? চলো না, রাস্তা দিয়ে যাই, আর একটা রিক্সা নাও, রিক্সায় ঘুরতে ভালো লাগে। আরে আমরা তো পার্কেই যাব, এই সামনের দিয়ে গেলে পরে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, আর সামনে যাওয়ার পরে আমরা রিক্সা নিব। আমার হাঁটতে ইচ্ছা করছে না, তুমি কেন বোঝো না? চলো না যাই ওদিক দিয়ে। শোনো না, আমার না এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই ভাবছিলাম দুই পাশে দেখো নীরব, কোনো মানুষজন নেই, আমরা মাঝখান দিয়ে হেঁটে যাব, অনেক সুন্দর লাগবে না? প্রাকৃতিক দৃশ্য দেখা হলো, আমাদের ঘোরাও হলো। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, তখন চলো। চলো। এই দাঁড়াও,
আমার না এই জায়গাটা অনেক ভালো লাগতেছে। কি বলো, এত ঘন জঙ্গল তোমার কাছে ভালো লাগছে? সোহেল, এইখানে কেন তুমি থামলে? আমার না ভীষণ ভয় লাগছে, চলো না চলে যাই এখান থেকে। ভয় লাগবে কেন? তোমার তো এই জায়গাটা অনেক পরিচিত। কেন জায়গাটা অনেক পরিচিত মনে হচ্ছে না তোমার কাছে? পরিচিত মানে? সোহেল, আমি তো কখনো এদিকে আসিনি, আর তুমি ভালো করেই জানো যে আমি কতটা ভীতু। এইরকম জায়গায় আমি আসবো কোনো দিনও না। আরে চলো তুমি না। কি বলছো? দেখো আশপাশে চারদিক তাকায় দেখো, অনেক স্মৃতি জড়ায় আছে, মনে হচ্ছে অনেক পরিচিত একটা জায়গা, তাই না? না না সোহেল, এই জায়গা আমার পরিচিত না, তবে আমি জানতাম যে এখানে একটা জঙ্গল আছে, কিন্তু আমি তো কখনো আসিনি। হ্যাঁ, আমার ভয় লাগছে। হ্যাঁ সোহেল, চলো না এখান থেকে যাই। আমি তোমাকে বারবার বললাম যে আমরা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাই, তুমি আমার কোনো কথা না শুনেই জঙ্গল দিয়ে নিয়ে আসলা। চলো না যাই। কেন তোমার কাছে জায়গাটা খুব অপরিচিত মনে হচ্ছে? অপরিচিত মনে হওয়ার তো কোনো কারণ নেই, কারণ এই জায়গায় কয়েকদিন আগেই তুমি আসছিলা, আর এই জায়গায় একটা অ্যাক্সিডেন্টও ঘটছিল, তাই না? মানে কি বলছো তুমি সব? এই মানে কি সেটা তুই বুঝতে পারতেছিস না? এটা সেই জায়গা যে জায়গাতে তুই আর রাসেল মিলে আমার মা হত্যা করছিস, আর তুই আমাকে কি বলছিস? আমার মা ঘুমের ঘরে স্ট্রোক করে মারা গেছে। আমি সব জানি, আমার মা ঘুমের ঘরে স্ট্রোক করে মারা যায়নি। আমার মাকে তুই আর রাসেল মেরে ফেলছিস। আরে এটা সেই জায়গা, সেই জায়গাতে আমার মাকে তুই খুন করছিস। তুই বৌমা হয়ে শাশুড়কে খুন করছিস, তুই ইতিহাস গড়ছিস। বৌমার হাতে শাশুড়ি খুন, আর আজকে আমি ইতিহাস গড়ব, স্বামীর হাতে বউ খুন। তোকে খুন করার জন্য অনেক সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে এই জায়গায় নিয়ে আসছি। তুই কি ভাবছিস তোর নাগর রাসেল আছে? তোর নাগর রাসেলকেও আমি অনেক আগে শেষ করে দিছি। এখন শুধুমাত্র পথের কাঁটা হিসাবে তুই আছিস। তুই আমার মায়ের খুনি, তুই আমার মাকে খুন করছিস, তুই একজন প্রবাসীর মাকে খুন করছিস। তুই কি ভাবছিস আমি ওই দূর প্রবাসী আছি জন্য কিছুই জানবো না, কিছুই বুঝতে পারবো না? আল্লাহ যে কোনো একটা ক্লু মিলাই দেয়। মানুষ খুন করার আগে বুঝতে পারে না যে এই প্রমাণ রেখে যাচ্ছে, এটাতেই আমি ধরা পড়বো। আর তুইও সেই প্রমাণগুলো রেখে গেছিলি, তোকে আমি ক্ষমা করবো না। তুই এই জায়গায় আমার মাকে খুন করছিলি না, আজ তোকেও আমি খুন করবো। খুনের বদলা খুন। সোহেল, আমাকে ছেড়ে দাও। সোহেল, আমাকে ছাড়ো। মা, ও মা, তুমি দেখতে পাচ্ছ তোমার খুনিকে আমি খুন করছি, তোমার কাছে তোমার বাবাকে পাঠিয়ে দিয়েছি। মা, তোমাকে অনেক কষ্ট দিয়েছিল না এরা? তোমাকে যত কষ্ট দিয়ে এরা মারছে, আমি অতটা কষ্ট দিয়ে ওকে মারছি। শুধু ওকে নয়, রাসেলকেও আমি তোমার কাছে পাঠিয়ে দিছি। মা, বাবা, তুমি দেখতে পাচ্ছ মা?